জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ, বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ প্রকাশ। You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. It is time that we unify our efforts to press on the Myanmar authorities. গুতেরেসের সঙ্গে বৈঠকে নির্বাচন কেন্দ্রিক সংস্কারে জোর বিএনপির। জুলাই সনদ ও সংবিধান পরিবর্তন চায় এনসিপি। আসিয়াকে ধর্ষণের ঘটনায় হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের। বৈশাখের আগে রাজধানীর সব রাস্তা মেরামত। মিরপুর 60 ফিট সড়ক পরিদর্শনে উত্তর সিটির প্রশাসক। 60 ফিট রাস্তা, আরেকটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো, এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। শুধু জরিমানাতে সীমাবদ্ধ ভোক্তার কার্যক্রম, আইনি জটিলতায় ন্যায্য অধিকার বঞ্চিত ভোক্তা, বলছেন বিশেষজ্ঞরা। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি সুমাইরা আছি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে সুশাসন, সমৃদ্ধি আর গণতন্ত্রের জন্য মানুষের মধ্যে যে আশ্বাস সঞ্চার হয়েছে, জাতিসংঘ তাকে স্বীকৃতি জানায়। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ বিবৃতিতে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, সংস্কার ও রূপান্তরের পথে জাতীয় সংলাপ, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক আস্থা বিনির্মাণে জাতিসংঘ বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এই নিশ্চয়তা দিচ্ছে। যৌথ বিবৃতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত জাতিসংঘ মহাসচিব। প্রশ্নোত্তরে এই উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়নি। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. Arakan Army is an entity with which I believe a necessary dialogue must take place. We know that in the past the relations between the Rakhine and the Rohingya communities were not easy, and so I think it's important to engage the Arakan Army in order for the full respect of the rights of the Rohingya population in Rakhine. As we all agree, is that the solution lies on the other side of the border, and it is time that we unify our efforts to press on the Myanmar authorities. I am not saying only the authority, because there are new realities on the borders. We know that. Let us not go details into it. So we have to convince all of them and put appropriate pressure so that they can go back to their rightful place in dignity and honor. আগামীতে বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। সেই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষতার নজির স্থাপন করবে আগামী নির্বাচন, এমন প্রত্যাশা সংস্থাটির। দুপুরে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক দল ও সংস্কার কমিশনের সঙ্গে অ্যান্টোনিও গুতেরেসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের উপর জোর দিলেও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মৌলিক সংস্কারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাদাত অফরোজ। 4 দিনের বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গোলটেবিল বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। শনিবার দুপুরে রাজধানীর এক হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উঠে আসে নির্বাচন, সংস্কার ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের বিষয়।
বৈঠক শেষে একে একে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি, জামাত, নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার, টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার সহ নির্বাচনের বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সাথে কথা হয়েছে বলে জানান জামাত ইসলামীর নায়েবে আমির। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। মৌলিক সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে বলে জানিয়েছেন এনসিপি। সংস্কার না করে নির্বাচন দিলে সেটি জুলাই বিপ্লবের উদ্দেশ্য পূরণ করবে না, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে এই বৈঠকে। জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় উঠে আসে সংস্কার ও নির্বাচনের নানা বিষয়। বৈঠকে এবি পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়, জাতিসংঘের সংস্থায় চাকরি করছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তার পরিবারের 3 সদস্য, তাদের সরিয়ে দিতে হবে। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে, যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে। আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমত্যটাই যাতে তৈরি হয়। তরুণ প্রতিনিধি দলের পক্ষ থেকে আওয়ামী লীগের জুলাই হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়। এ সময় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যায় কিনা সে ব্যাপারেও কথা হয় জাতিসংঘের মহাসচিবের সাথে। বাংলাদেশের সাথে ভারতের যে একটা চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, তার আন্ডারে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া সম্ভব। এখন ইউএনের যিনি সেক্রেটারি জেনারেল বা ইউএনের কি এই জায়গায় কোনো ভূমিকা পালন করা সম্ভব কিনা। জুলাই গণহত্যার বিচারের জন্য সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। গণজাগরণ মঞ্চ করে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যায় যারা বৈধতা দিয়েছে তাদের কেউ রাজপথে নামলে প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের প্রতিহত করার ঘোষণা দিয়ে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন চেতনায় শাপলা নামের একটি সংগঠন। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় শহীদ মিনার থেকে বাম সংগঠনগুলোর গণমিছিলের পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বেশ কিছুদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি সহ বেশ কটি দাবি জানিয়ে আসছিল বাম সংগঠনগুলো। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও কয়েকটি বাম সংগঠনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর বিভিন্ন পক্ষ থেকে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষাপটে লাকি আক্তারকে গ্রেফতার সহ 5 দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। তাদের এই কর্মসূচিতে সংহতি জানায় একাধিক সংগঠনও। শনিবার বাম সংগঠনগুলোর বৃহৎ মোর্চা শাহবাগ অভিমুখী পদযাত্রার ঘোষণা দিলে একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা করে ইনকিলাব মঞ্চ। এদিন সকালে জাতীয় জাদুঘরের সামনে জুলাই জমায়েত কর্মসূচিতে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যায় যারা বৈধতা দিয়েছে রাজপথে নামলে তাদের প্রতিহত করার ঘোষণা দেয় মঞ্চের মুখপাত্র। কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বিরুদ্ধে উপড়ে ফেলবো।
এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চেতনায় শাপলার ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকেও গণজাগরণ মঞ্চের সাথে জড়িতদের প্রতিহত করার ঘোষণা দিয়ে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়। এই শাহবাগ এবং এই লাকি ইমরানের সরকার সহ তাদেরকে আজকের এই চেতনায় শাপলার মঞ্চ থেকে বাংলাদেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। স্থিতিশীল অবস্থা তখনই আসবে যখন এই শাহবাগী দোসরদেরকে আমরা কোথাও রাজপথে না দেখব। সারা দেশের শিক্ষার্থী। অন্যদিকে শহীদ মিনার থেকে বাম সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় নেতারা। আমাদের দেশে আর জন্য একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়। আমরা বলতে চাই, এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। বিকেলে মাগুরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি নেওয়া হয়। এর আগে সকাল 10:30টার দিকে হিটু শেখকে আদালতে তোলা হয়। পরে 164 ধারায় জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গেল 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া খাতুন। বিষয়টি জানাজানি হলে দেশব্যাপী শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ। ধর্ষণের পর গুরুতর অবস্থায় প্রায় 8 দিন চিকিৎসাধীন ছিল শিশুটি। 13 মার্চ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যায় আসিয়া। এবার নাটোর, বরগুনা, সুনামগঞ্জ ও জামালপুরে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 4 জনকে গ্রেপ্তার ও 1 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে নাটোরের বড়াই গ্রামে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুর্শিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জামালপুরে 13 বছরের মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সদর উপজেলার তুলসীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশে খেলার সময় লাল মিয়া নামে এক প্রতিবেশী শিশুটিকে তার বাড়িতে নিয়ে যেয়ে শারীরিক নির্যাতন করে। এদিকে সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবুল মিয়া ও বরগুনায় পথশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরায় কথা বলেন তিনি। এর আগে ডাক্তার শফিকুর রহমান শিশু আসিয়ার কবর জিয়ারত করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা গেলে কমবে অপরাধ। পরে আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা সহ যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে। দেখছেন শান্তবাজার। বছরের পর বছর লাখ লাখ রোহিঙ্গার বোঝা টানতে টানতে শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য তাড়া হয়ে দাঁড়িয়েছে বিস্ফোরা। তবে শঙ্কা আছে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির। তবুও তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের দিকে তাকিয়ে ছাড়া বিকল্প দেখছে না বিশ্লেষকরা। তারা বলছেন, 1 লাখ রোহিঙ্গার সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার গোটা পৃথিবীর কাছে অনন্য নজির স্থাপন করেছে। এর মাধ্যমে ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যুটি আবারও বিশ্ব দরবারে আলোচনার টেবিলে চলে আসবে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন।
এ তৃষ্ণা হয়তো মিটে যায় টিউবওয়েলের স্বচ্ছ কোমল পানিতে, কিন্তু ঘরে ফেরার যে আজন্ম তৃষ্ণা তা মেটাবে কে? বয়স যখন 7 থেকে 8 মাস তখন নির্যাতনের শিকার বাবা মার সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছেন তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়। জুলুম করবে, গুলি মেরে ফেলবে আমাকে, চাই না। অনেক ইচ্ছা করে ফিরে যেতে আমাদের। এখন আসছি 12 বছর, দেড় সপ্তাহ আসছি। আমার মা বোনে জুলুম গেছে মগবাই। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। যদিও বেসরকারি হিসেব বলছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা আরও কয়েক লাখ বেশি। যখনই প্রত্যাবাসনের আলোচনা ওঠে তখনই রোহিঙ্গাদের দাবি নাগরিকত্ব আর ভিটামাটি বুঝিয়ে দিয়ে তাদেরকে নিতে হবে মর্যাদার সাথে। নিজের বাড়ি, নিজের আইডেন্টি কার্ড, মানি, নাগরিকত্ব সব দিতে হলে এখানে চলে যাবে। গলার কাটা হয়ে থাকা এই সংকট আরো কতদিন, কত মাস কিংবা কত বছর ধরে বয়ে যেতে হবে মানবিক বাংলাদেশকে। গত 7 মাসে 16টি অস্ত্র মামলায় 23 জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্ম পুলিশ। ক্যাম্পগুলোতে অস্ত্র ও মাদক ব্যবসার কথা এখন হরহামেশাই শোনা যায়। ঘটছে মানব পাচারের ঘটনাও। সব মিলিয়ে রোহিঙ্গাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির শঙ্কা নিয়ে বাংলাদেশকে সহ্য করে যেতে হচ্ছে এই বিস্ফোরা। আমাদের জন্য এটা বিরাট একটা বোঝা। 20 লক্ষ মানুষকে আমরা এখানে রাখছি, আমরা রাখতে বাধ্য হয়েছি হয়তোবা, বা আমরা উদারতা দেখেও তাদেরকে গ্রহণ করেছি সত্য, কিন্তু তাদের পরিচর্যা করার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা যদ্দূর পারি তা করতেছি, কিন্তু এই যে ইস্যুটাই হারিয়ে গেছিল, দলীয় সরকারগুলো এই ইস্যুটাকে আসলে এই রোহিঙ্গা ইস্যুর কোনো সমাধান কোনো দলীয় সরকারের নাই। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আবার ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর এখন জাতিসংঘের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। এদেরকে ফেরত পাঠানোর জন্য জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা জিয়াউর রহমানের একটা প্রথম কীর্তি বলতে পারেন। আমাদের শেষ ভরসা বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব। তারা চেষ্টা করলে চীনকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, ইউরোপিয়ান ইউনিয়নকে অনেকটা নৈতিকভাবে বাধ্য করতে পারবে যাতে করে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের একটা ব্যবস্থা তারা করে। তবে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে 1 লাখ রোহিঙ্গাকে জড়ো করে ঐতিহাসিক যে ইফতার আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা, তা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত। 8-10 বছরে অনেকগুলো আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হয়েছে আপনার বিভিন্ন দেশে, ইউক্রেনে, আপনার গাজায়, সিরিয়াতে। এইসব ক্রাইসিসের কারণে রোহিঙ্গা ক্রাইসিস থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ফোকাসটা একটু সরে গিয়েছিল। আমরা মনে করি যে জাতিসংঘ মহাসচিব এখানে আসায় ইন্টারন্যাশনাল অ্যাটেনশনটা আবার এখানে আসবে এবং রোহিঙ্গাদের যে হ্রাসমান যে খাদ্য সাহায্য সেটা আবার হয়তো আরো বাড়বে। 1 লক্ষ লোক নিয়ে ইফতার করার ঘটনা যে খুব বেশি আছে দুনিয়াতে তা নয়। তাছাড়া 1 লক্ষ শরণার্থীকে নিয়ে ইফতার করার ঘটনা মনে হয় বিরল। কাজে উনি পারবেন ইচ্ছা করলেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করতে। এটা আমার দৃঢ় বিশ্বাস, খুব লম্বা সময় লাগবে না। এদিকে প্রত্যাবাসনের ইস্যু ছাড়াও আরেকটি বড় সংকট এখন রোহিঙ্গাদের খাদ্য বাজেটে কাটছাঁট করার সিদ্ধান্ত। তবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব যে প্রতিশ্রুতি দিয়ে গেলেন তার বাস্তবায়নই আপাতত জরুরি। Myanmar is their homeland. So today and tomorrow I leave. জাতিসংঘ মহাসচিবের এই সফরে আবারও বিশ্ব মানচিত্রে নতুন করে আলোচনার জায়গা করে নিল ঝিমিয়ে পড়া রোহিঙ্গা ইস্যু। তবে দীর্ঘদিন ধরে বাংলাদেশ যে আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের জন্য গলার কাটা রোহিঙ্গা সংকট সমাধান হবে, রোহিঙ্গারা মর্যাদার সাথে ফেরত যাবেন তাদের নিজ দেশে, সেটি কতটা আলোর মুখ দেখবে তা হয়তো সময় বলে দিবে। তবে আপাতত রোহিঙ্গাদের প্রত্যাশা জাতিসংঘ যাতে তাদের খাদ্য বাজেটে কোনো ধরনের কাটছাট না করে, অন্তত পক্ষে মৌলিক চাহিদা পূরণের জন্য তারা যাতে কোনো ধরনের অপরাধ প্রবণতার দিকে জড়িয়ে না পড়ে। অ্যান্তনিও গুতেরেস সদর দপ্তরে ফেরত গিয়ে তাদের এই মানবিক আবেদনগুলো ইতিবাচকভাবে তুলে ধরবেন জাতিসংঘ ফোরামে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বেলায়েত হোসাইন, এখন কক্সবাজার। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন সান্ধ্যবাজার। যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল, যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানী শাহবাগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রচিত জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ৭১ পরবর্তী যেই সুযোগ নষ্ট হয়েছে, এবার তা যেন নষ্ট না হয় সে ব্যাপারে তরুণদের সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীতে আর কোনো স্বৈরশাসক যেন ক্ষমতায় আসতে না পারে সেভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। এদিন নিজের রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাইয়ের পূর্ণতা তখনই পাবে যখন এর সুফল সর্বসাধারণ ভোগ করতে পারবেন। আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে ৫৩ বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। এবং জুলাইকে আমি সবসময় মনে করি এটা আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট না। আমরা জুলাই থেকে শিখেছি, জুলাই থেকে আমরা শুরু করেছি। প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। ইফটিজিং বা যৌন নিপীড়ন, তৎক্ষণাৎ সহায়তা, জরুরি সেবা সহ নারী সুরক্ষায় চালু হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্প অ্যাপ। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। সো দিস ইজ ভেরি গুড থিং। আমরা আপনার অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম, এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়েই। দেখছেন সান্ধ্যবাজার। গেল ১৫ বছরে বাজার তদারকি করে প্রায় ১৪০ কোটি টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। তাতে ভোক্তা অধিকার আদায়ের সূচকের উন্নতি হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, আইনের ত্রুটিতেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। এদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের দাবি, অধিকার প্রতিষ্ঠায় স্বতন্ত্র প্রতিষ্ঠান বা আলাদা মন্ত্রণালয়ের। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এ নিয়ে বিস্তারিত দেখুন শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। মানুষকে হয়রানি করা, মানুষকে কিভাবে নিজের স্বার্থবান হওয়া যায়, এইটাই হলো এই দেশের লোকের কাজ, ব্যবসায়ীদের। আমার লাগে মনে করেন ১০০ লিটার, আমার কোম্পানি দিতেছে ২০ লিটার, এই জন্য আমি কাস্টমারের সাইডের মধ্যে দিতে পারতেছি না। এখন ওই জন্য কাস্টমারের অনেক সময় ক্ষোভ থাকে আমাদের উপরে। এই বক্তব্যই জানান দেয় ব্যবসায়ের প্রতি ভোক্তার দৃষ্টিভঙ্গি কেমন। ৫০ টাকা, কিছুক্ষণ পর হয়তো ৬০ টাকা, কিছুক্ষণ পর ৭০ টাকা। সেই বাড়তি যে পয়সাটা, এই পয়সাটা আমাকে কে দিবে? এখানে ভোক্তা আইসা কোনো কমপ্লেন পাওয়ার মতন আমাদের এখানে কোনো জিনিস নাই। কিছু কিছু জায়গায় কিছু অনিয়ম হচ্ছে, এটা বোঝা যায়। ভোক্তা ব্যবসায়ীর পাল্টাপাল্টি অভিযোগের গন্তব্য কোথায়, তার বেশ কটির উত্তর মেলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সরকারি প্রতিষ্ঠানের কাজের ওপর। দেশে ভোক্তার অধিকার সংরক্ষণে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান কাজ করলেও মূল দায়িত্ব ভোক্তা অধিকারের উপরেই। এই প্রতিষ্ঠান ভোক্তা আইন ২০০৯ অনুযায়ী বাজার তদারকি, ভোক্তার অধিকার সংরক্ষণ, অপরাধের বিচার ও অভিযোগ নিষ্পত্তি করে থাকেন।
কিন্তু প্রশ্ন হলো এরপরও ভোক্তা ন্যায্য অধিকার হারাচ্ছেন কেন? সমাজে আসলে ভোক্তারা তাদের অধিকার বঞ্চিতই আছে এবং নাগরিকেরা আছে বিধায় ভোক্তারাও তার একই একটা অস্তিত্ব হিসাবে তারাও বঞ্চিত আছে। কিছু ত্রুটি আছে, এটা অস্বীকার করা যাবে না। আমরা যেটা নেই প্রশাসনিক ব্যবস্থা, এটা মোবাইল কোর্ট বলার সুযোগ নেই। আমরা কোর্ট করবে বিচারক, আমরা কেউ বিচারক নই। আইনে ই কমার্স, স্বাস্থ্যসেবা, টেলিকম, বাড়ি ভাড়া সহ সরকারি সেবা প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে উল্লেখ নাই, অথচ ই কমার্স ও সেবা খাতের অভিযোগই শীর্ষে রয়েছে। একই সঙ্গে আইন প্রয়োগে রয়েছে দ্বৈতনীতি। বিদ্যমান আইনে অপরাধীর সর্বোচ্চ সাজা 3 বছর কারাদণ্ড সহ 2 লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। তবে এত কিছু থাকলেও মামলা করার এখতিয়ার নাই অধিদপ্তরের। আবার এ বিষয়ে আদালতে মামলা করতে লাগবে ভোক্তা মহাপরিচালকের সুপারিশ। এখানে বা আইনে যেটা বলা আছে যে রেস জুডিকাটা, দ্বৈত বিচারে বাধা। এক অর্থে আবার আমারটা বিচার নয়, ওনারটা বিচার, সে দ্বৈত হয় না। কিন্তু পাবলিক তো ঠিকই দুইবার সে সাজার সম্মুখীন হচ্ছে। আইনের আশ্রয় লাভের অধিকার সকলের। এখানে আবার বলে দেওয়া আছে আমাদের কাছে না এসে কেউ আদালতে বিচার চাইতে পারবেন না। আইনের ফাঁকফোকরে বন্দী ভোক্তার অধিকার, বলছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান। যারা ভোক্তার এই অধিকারগুলো নিয়ে কাজ করে, যে মানে সরকারি প্রতিষ্ঠানগুলো, এদেরকে স্বতন্ত্র একটা প্ল্যাটফর্মে একটা আলাদা মিনিস্ট্রি হইতে পারে যদি বড় করে চিন্তা করা হয়। নিতান্ত যদি মিনিস্ট্রি না হয় তাহলে এটা স্বতন্ত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কমিশন হওয়া দরকার, যেমন দুদক। বিগত কয়েক বছরের ভোক্তা অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায় নিয়মিতই বাড়ছে অভিযোগ, যা নিষ্পত্তিতে বাড়তি সময় লাগছে। সাথে রয়েছে জনবল সংকট। তবে এর মাঝে ভোক্তা আইন প্রতিষ্ঠার পর গেল 15 বছরে বাজার তদারকিতে জরিমানা আদায় হয়েছে প্রায় 140 কোটি টাকা। আর বাজারে অভিযানের সংখ্যা ও অভিযোগের পরিমাণ ছাড়িয়েছে কয়েক লাখ। দেশের অনেক ভোক্তাই এখন অভিযোগ জানাতে পারেন না নানাবিধ কারণে। অভিযোগ করতে একদিকে যেমন লাগে কাগজপত্র, অন্যদিকে সেটা প্রমাণ করতে লাগে প্রমাণাদিও। স্বাভাবিকভাবেই ভোক্তা যখন কোনো পণ্য কেনেন তখন তিনি নিশ্চয়ই প্রতারিত হওয়ার জন্য আগাম প্রস্তুতি রাখেন না, ফলে কাগজ সংরক্ষণ করে থাকেন না। অন্যদিকে দেশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বিক্রয় শেষে বিক্রয় রসিদ দেওয়ার যে কথা রয়েছে সেটিও ঠিকমতো দেন না। দেশের যে ভোক্তা আইন রয়েছে সেই আইন দিয়েও ভোক্তা অধিকার প্রতিষ্ঠা করার জন্য পর্যাপ্ত নয় বলে বলছেন আইন বিশেষজ্ঞরা। এসব ত্রিমুখী দান্দিকতায় ভোক্তা তার অধিকার খোয়াচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্নই থেকে যায়। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। ঈদ ঘিরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ছুটির দিন হওয়ায় সকাল থেকে শপিং মল এবং বিভিন্ন বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। গরম এবং দর কষাকষি এড়াতে ব্র্যান্ডের দোকানে আসছেন অনেকেই। মেহেরিন আনির প্রতিবেদন। ঈদ আসলে আগ্রহের কমতি থাকে না ছোটদের, তাই কেনাকাটায় মা বাবার কাছে আবদারেরও শেষ নেই। সকাল সকাল পরিবারের ছোট সদস্যদের নিয়ে তাই শপিং মলে ঘুরছেন অনেকেই। ওদের আনন্দটাই তো আমাদের আনন্দ। এটা পছন্দ হলে এটার সাথে ম্যাচিং করে জুতো নেওয়ার চিন্তা ভাবনা করব। আমি ঈদের পাঞ্জাবি, প্যান্ট, জামা কিনবো, জামা, জুতার ফ্রক কিনবো। শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গরম বেড়ে যাওয়ায় অনেকটা স্বস্তিতে কিনতে এবং দর কষাকষি এড়াতে ব্র্যান্ডের দোকান বেছে নিয়েছেন অনেকেই। যে সময় বেসিক্যালি দামের চেয়ে প্রায়োরিটি থাকে, যে মানে ফ্যামিলি, বাচ্চা, এরা আসলে ভালো কোন ক্লথ কোনটা, সবার জন্য ওই এক শপের ভিতরে সবকিছু পাওয়া যায়। দাম বেশি হলেও ঈদের আনন্দে যেন ভাটা না পড়ে সেদিকেই বেশি নজর ক্রেতাদের। অন্যদিকে ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে ডিজাইনে নতুনত্বের পাশাপাশি ছাড়ের ব্যবস্থা রেখেছে ফ্যাশন হাউসগুলো। ব্র্যান্ডের পোশাক তো আসলে একটা প্রিমিয়াম লুক বা প্রিমিয়াম কোয়ালিটি থাকে এবং প্রাইসও মোটামুটি রিজনেবল। এবার ব্র্যাক ব্যাংকের যে কার্ড আছে সেই কার্ডে 12% ডিসকাউন্ট আছে এবং বিকাশে ক্যাশব্যাক আছে। নন ব্র্যান্ডের দোকানগুলোতে গিয়ে দেখা গেল দম ফেলার সময় পাচ্ছেন না বিক্রেতারা। ঘুরে ঘুরে যেখানে কমে পাচ্ছেন সেখান থেকেই পোশাক কিনতে দেখা যায় ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন গত বছরের থেকে এবছর বেচা বিক্রি কম। দামে মিলতে হবে, বাজেটের একটা ব্যাপার আছে। আগের যে বেশি মালই আছে কিন্তু দাম একটু বেশি। গতকাল থেকে কিছুটা কাস্টমার উঠছে, এর আগে ওইরকম হয় নাই। যখন আমার ইন্ডিয়ার মাল দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ পাকিস্তানি মালটার চাহিদা বেশি। তবে ঈদ ঘনিয়ে আসলে বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।
অবশেষে ভাঙাচোরা রাস্তার ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে মিরপুরবাসী। ডিএনসিসি প্রশাসক জানিয়েছেন, মেরামত শেষে ঈদের আগেই খুলে দেওয়া হবে 60 ফিট সড়কটি। এছাড়াও অন্যান্য রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে পহেলা বৈশাখের আগে। প্রশাসকের এমন আশ্বাসে খুশি রাজধানীবাসী। শম্পা বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুরের 60 ফিট সড়কটি দীর্ঘদিন ধরে ছিল সাধারণ মানুষের ভোগান্তি প্রমাণ। অবশেষে সেই ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে মিরপুরবাসী। রোজার মধ্যে মিরপুর 60 ফিট সড়কের মেরামতের কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার সকালে সড়কটির মেরামতের কাজ পরিদর্শন করে এমন আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সাথে তিনি বলেন, পহেলা বৈশাখের আগে ঢাকার অলিগলি সহ সব রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে। 60 ফিট রাস্তা, আরেকটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো আছে, এই দুটো রাস্তা দিয়ে আজ থেকে 1 মাস আগেও কেউ যদি চলাফেরা করে থাকেন তাহলে আপনাদের শরীর খারাপ হয়ে গেছে, কারো গাড়ি ভেঙে গিয়েছে, কারো ঘাড়ে ব্যথা পেয়েছেন, কেউ বমি করেছেন, এরকম সিচুয়েশন ছিল। তো সেই অবস্থানে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের পুরো টিম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 1 মাসের মধ্যে, ইভেন এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। সড়ক মেরামতের কাজ নিয়ে প্রশাসকের এমন আশ্বাসে খুশি মিরপুরবাসী। অসুবিধা হইতো, এই ময়লা সাইডে ময়লা তুলে দিত, বালু কাইটটা তুলে দিত, এই জন্য এখন একটু যদি রাস্তাটা সুন্দর করে তাহলে একটু কাস্টমার বেশি আসবে দোকানে, একটু ভালো হবে। অনেক হসপিটাল আছে এদিকে, যখন রুগীগুলো এই রাস্তা দিয়ে নিয়ে যায়, রুগীগুলো মনে করেন অনেক সমস্যা হয়। রাস্তাটা ঠিক হলে আমাকে চলাচলের মনে করেন যে অনেক সুবিধা পাইতেছি, আরামে চলাচল করতে পারবো। রাস্তাঘাট ভালো হলে সবাই ভালো, একটা রুগী হাসপাতালে গেলে ভালো হবে, একটা গাড়ি চালকও ভালো, গাড়ির নষ্ট কম হবে। শনিবার সকালে মিরপুর এলাকার বিভিন্ন চলমান কাজ পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। এ সময় ঈদের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর ঘোষণা দেন তিনি। ঈদের পরে আমরা ড্রাইভ চালাবো এই রাস্তার মধ্যে। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। শান্তবাজারে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। জাতীয় স্বার্থে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে আগ্রহী তারা, তবে সেটা অসীম নয়। সন্ধ্যায় রাজধানীর চিনমোচুরি সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামের ইফতার আয়োজনে শফিকুর রহমান এসব কথা বলেন। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। এছাড়া বরগুনায় ধর্ষণের মামলা করার কারণে ধর্ষিতার বাবাকে হত্যার নিন্দা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের আমির। যে দেশে আসিয়ার মতো ঘটনা ঘটে সেই দেশে জামায়াতে ইসলামী চায় না বলে মন্তব্য করেন দলটির আমির। ইফতারে বিএনপি নেতা মির্জা আব্বাস, খেলাফত ইসলামের আমির মাওলানা মামুনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী সহ রাজনৈতিক নেতারা অংশ নেন। সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, তার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে প্রসাধনী পণ্য ব্যবহারে। বিদেশি পণ্য ব্যবহারের চেয়ে দেশি পণ্যের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। এবার ঈদকে কেন্দ্র করে পটুয়াখালীর প্রসাধনীর বাজারগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। জসিম পারভেজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রোজার প্রথম ভাগ শেষ হতেই জমতে শুরু করেছে প্রসাধনীর বাজার।
ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স ও দোকানগুলিতে বাহারি প্রসাধনী এনেছেন বিক্রেতারা। এর মধ্যে নারীদের প্রথম পছন্দ মেহেদি। নতুন পোশাকের সৌন্দর্য বাড়াতে চলছে কসমেটিক্সের কেনাকাটাও। দেশীয় পণ্য তো অনেক ভালো, তারপরে মেহেদি আছে, সাবান আছে। ছোটবেলা থেকে আমরা এই মেহেদিটা ব্যবহার করে আসছি এবং এটা অনেক ভালো। ফেস পাউডার, সিরাম, শ্যাডো, পারফিউম, হেয়ার জেল, ফেস প্যাক এসবের চাহিদা সারা বছর থাকলেও ঈদ বাজারে বিক্রি বাড়ে কয়েক গুণ। তবে এই ঈদে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় পণ্য। এই মেহেদির চাহিদা অনেক বেশি এবং এই মেহেদি অনেক স্টক করছে। মমতাজের এই প্রোডাক্টগুলি সবই মোটামুটি ভালোই চাপ আছে বিক্রির। ব্যবসায়ী নেতারা বলছেন এবারের ঈদে দেশীয় ব্র্যান্ডের প্রাধান্য দিচ্ছেন। গুণগত মান ভালো হওয়ায় পাশাপাশি দামও তুলনামূলক কম হওয়ায় বাড়ছে ক্রেতাদের চাহিদা। তাদেরকে উদ্বুদ্ধ করতেছি যে যাতে দেশি পণ্যগুলো বেশি বিক্রি হয়, বিদেশি পণ্যটাকে যেত কম বিক্রি করা যায় এবং তাতে দেশের পণ্য বিক্রি করলে সেটার গুণগত মানের দিক থেকেও ওটারই হবে এবং দেশের মানুষ উপকৃত হবে। রমজান উপলক্ষে পটুয়াখালীর 7টি উপজেলায় প্রায় 60 কোটি টাকার প্রসাধনী বিক্রির আশা ব্যবসায়ীদের। এখন পটুয়াখালী। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রোববার হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে। মামলাটি বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রোববার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি বিচারপতি AK মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। গত 10 ফেব্রুয়ারি এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন বিচারিক আদালত। গাজীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা সহ আহত হয়েছেন অন্তত 7 জন। সকালে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী সহ 3 জন নিহত হন, আহত হন আরও একজন। পুলিশ জানায় সকালে উপজেলার মাওনা ফুলবাড়ি আঞ্চলিক সড়কের নানাইশোলাই গ্রামের ইটবাহী ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক মহাসড়কের উপর উল্টে যাওয়া ট্রাকের সাথে আরেকটি ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি সহ 6 জন আহত হন। গেল রাত 3টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেখছেন শান্তবাজার। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। আফগানিস্তান, ভুটান, ইরান সহ 43টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসায় বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় আরও কঠোর হবে এই নিষেধাজ্ঞা। খসড়া তালিকায় লাল তালিকাভুক্ত করা হয়েছে 11টি দেশকে। এর মধ্যে রয়েছে ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, লিবিয়া সহ কয়েকটি দেশ। সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন শান্তবাজার। মাশরাফি থেকে সাকিব, ক্রিকেটার থেকে রাজনৈতিক ব্যক্তি বনে গিয়ে বিতর্কিত হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না উঠতি বয়সের ক্রিকেটাররা। তারা বলছেন যাদেরকে আদর্শ মেনে ক্রিকেটের হাতেখড়ি, তাদের এমন পরিণতি মেনে নেওয়ার মতো নয়। ভবিষ্যৎ ক্রিকেটারদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া সংগঠকরা। আরও জানাচ্ছেন নাফি আরমান, তাসওয়ার নাফি। ক্রিকেটে কিংবদন্তির তকমা পাওয়া 5 জন ক্রিকেটার, তাদেরকে পঞ্চ পাণ্ডব বলে থাকেন। তাদের মধ্যে এখন মাঠের ক্রিকেটে উপস্থিত রয়েছেন মুশফিক, মাহমুদুল্লাহ এবং তামিম ইকবাল। বাকি 2 জন ক্রিকেটার সাকিব এবং মাশরাফি। রাজনৈতিক নানা বিতর্কের কারণে মাঠের বাইরে রয়েছেন এই 2 জন। তবে তাদেরকে আদর্শ মানেন ভবিষ্যৎ ক্রিকেটাররা, যারা এখন উঠতি বয়সে রয়েছেন, ভবিষ্যতে তাদের মতো হতে চান। এখন প্রশ্ন হলো, তাদেরকে নিয়ে উঠতি বয়সের ক্রিকেটারদের ভাবনাটা কি, সেটাই জানার চেষ্টা করব আজ।
সাকিব তামিম ওনারা আসলে একজন কিংবদন্তি প্লেয়ার, ওনারা আমাদেরকে ওদেরকে দেখে আমরা ক্রিকেট খেলা শিখেছি। মাশরাফির জন্য খারাপ লাগে, কারণ আমার মনে হয় একজন খেলোয়াড়কে সেই খেলোয়াড়ই থাকা উচিত, তাকে রাজনীতি বা এইসব জিনিসে ঢোকার কোনো প্রয়োজন নেই। ক্রিকেটাররা কোনো রাজনীতিতে গেলে সে রাজনীতির পরিবেশের সাথে সে খাপ খাওয়াই নিতে পারে না। শুধু ক্রিকেটার না, যে কোনো স্পোর্টসম্যানেরই উচিত কোনো রাজনীতি বা অন্য কোনো সংগঠনে যুক্ত না হওয়াটাই বেটার। ওরা অনেক ভালো খেলতো, বাংলাদেশ টিমের জন্য অনেক ভালো গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, কিন্তু এই যে ওরা যে মাঝখানে যে শিক্ষাটা দিয়ে ওরা গেল, এটা খুবই খারাপ লাগছে আমার কাছে। ওরা যদি রাজনীতিতে না থাকতো তাহলে আজকে আমরা ওদের দেশের মাটিতে খেলতে দেখতে পারতাম। ওনাদের আসলে ক্রিকেট খেলা থেকে অবসর নেওয়ার পরে এইসব রাজনীতির ভিতরে না ঢুকে আমাদের প্রশিক্ষণ দিলে আরো ভালো হতো। ভক্ত কিংবা সমর্থক সাকিব মাশরাফির এমন অনুসারী পুরো দেশ জুড়ে রয়েছে অসংখ্য। তাদের কথায় স্পষ্ট, ক্রিকেট থেকে দুজনের রাজনীতির মাঠে বিচরণ নেতিবাচক হিসেবেই দেখছেন তারা। এমনকি এই উঠতি বয়সী ক্রিকেটারদের সুরে সুর মেলালেন কোচ কিংবা অভিভাবক দুই পক্ষই। যেহেতু আইডল ছিল ওদের, নতুন প্লেয়ারগুলো ওদেরকে দেখে শিখবে, কিন্তু এখন নেগেটিভ কিছু তো ওদের মাথায় আসবেই। কোনো একটা দলে যখন আপনি চলে যাবেন তখন আর বাকি এই যে 60% লোক আপনাকে পছন্দ করবে না। 2 দশক দেশের ক্রিকেটে অবদান রেখেছেন সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজা, যাদের বর্তমান পরিস্থিতি ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য বড় শিক্ষা বলে মনে করেন ক্রিকেট বোর্ডের সাবেক এই পরিচালক। যারা এরকম বড় ক্রিকেটার হবে তাদের জন্য কিন্তু সাকিব মাশরাফি একটা লেসন, যে আমি আগামীতে বড় প্লেয়ার যদি আমি হই, আমি রাজনীতিতে জড়াবো না, খেলা শেষ করে তারপরে আমি যদি জড়াই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। দেশসেরা 5 ক্রিকেটারদের মধ্যে দুজনের এমন অবস্থা নিশ্চয়ই নাড়া দেয় ভক্তদের মনে। তবে এ থেকে শিক্ষা নিয়ে অদূর ভবিষ্যতে তারকা ক্রিকেটারদের এ ধরনের সিদ্ধান্ত নিতে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম শান্তবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ প্রকাশ। You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. It is time that we unify our efforts to press on the Myanmar authorities. গুতেরেসের সঙ্গে বৈঠকে নির্বাচন কেন্দ্রিক সংস্কারে জোর বিএনপির। জুলাই সনদ ও সংবিধান পরিবর্তন চায় এনসিপি। আসিয়াকে ধর্ষণের ঘটনায় হিটু শেখের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের। বৈশাখের আগে রাজধানীর সব রাস্তা মেরামত। মিরপুর 60 ফিট সড়ক পরিদর্শনে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। 60 ফিট রাস্তা, আরেকটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো, এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। এবং শুধু জরিমানাতে সীমাবদ্ধ ভোক্তার কার্যক্রম। আইনি জটিলতায় ন্যায্য অধিকার বঞ্চিত ভোক্তা, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল শান্তবাজারে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।